সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? তোমরা কেমন আছো বলো তো? নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি মোটামুটি। তোমরা তো সবাই করোনার কারণে আসলে ঘরেই আছো, তো সবাই ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ থাকবে এই প্রত্যাশাই করি। আর আজকে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। তোমরা যারা আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছো, সেই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। তো আমাদের যে গদ্য আছে, গদ্যাংশ, সেই গদ্যাংশের আমাদের বিভিন্ন প্রবন্ধগুলির মধ্যে যে প্রবন্ধটা নিয়ে আজকে আমি ক্লাসে তোমাদের সামনে এসেছি সেটা হলো জাদুঘরে কেন যাব। তো আমাদের এইচএসসি সিলেবাসের যে প্রবন্ধগুলি আছে সেই প্রবন্ধগুলির মধ্যে সবচেয়ে একটু জটিল এবং কঠিন প্রবন্ধগুলো জাদুঘরে কেন যাব। তো এই জাদুঘরে কেন যাব এই প্রবন্ধটাকে লিখেছেন আনিসুজ্জামান। আনিসুজ্জামান অত্যন্ত কি যে একজন মানে যাকে বুদ্ধিজীবী বলা হয় এবং প্রখর বুদ্ধিমত্তার অধিকারী একজন কি ছিলেন, লেখক ছিলেন। সেই জন্য ওনাকে একদিকে যেরকম কি বলা হয়েছে, গবেষক বলা হয়েছে, বুদ্ধিজীবী বলা হয়েছে এবং প্রাবন্ধিক মনস্বী অধ্যাপক। মনস্বী অধ্যাপক মানে কি, যে ধীর চেতা, যে তার হচ্ছে এটা বলা হয়েছে যে যেটাকে উদার চেতা বলা হয় আর কি, যে উদার চেতা, ধীর চেতা, অত্যন্ত মানে প্রখর বুদ্ধি সম্পূর্ণ একজন অধ্যাপক ছিলেন এই আনিসুজ্জামান। তো যেহেতু আমরা আসলে জাদুঘর শব্দটা শুনলেই আমাদের মনের মধ্যে কী হয়, যে জাদুঘর হলো এমন একটা জায়গা যে যেখানে গেলে প্রত্যেকটা জাতির কি সেখানে ইতিহাস, ঐতিহ্য কিংবা তার হচ্ছে পূর্ববর্তী প্রজন্মের যে জীবনধারা কিংবা তাদের যে সংস্কৃতি কিংবা তাদের হচ্ছে বিভিন্ন যে মানে প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলি, এই জিনিসগুলি কিন্তু আমরা কি করে থাকি, যে জাদুঘরে গেলে দেখতে পাই। সেখানে এই জিনিসগুলি রাখা থাকে, যেগুলো দেখলে আমাদের মধ্যে কি হয়, যে এক ধরনের একটা আমরা একটু বিস্ময়, মানে আমাদের মধ্যেও কি হয়, যে একটা বিস্মিত ভাব হলো তৈরি হয়, যেটা দেখলে আমরা অবাক হয়ে যাই, বা যে জিনিসগুলো আসলে আমরা কখনো দেখিনি, এরকম কিছু জিনিস, যে জিনিসগুলো প্রায় লুপ্ত হওয়ার পথে, যেটা সচরাচর আর চোখে পড়ে না, এই ধরনের জিনিসগুলো কিন্তু কী করা হয়, জাদুঘরে রাখা হয়। তো এরকম একটা বিষয় নিয়ে এখানে অনেক অনেক তথ্য আমরা পাবো, যে প্রবন্ধটা আকারে ছোট হলেও কি, যে সেখানে এত বেশি এটা তথ্য সমৃদ্ধ একটা অধ্যায়, যে যা থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি এবং পরীক্ষার জন্য আমাদের উপযোগী অনেক প্রশ্নের মধ্যে এই অধ্যায় থেকে আমরা পাব। তো যেহেতু এই জাদুঘরে কেন যাব লিখেছেন, আমি বলেছি যে আনিসুজ্জামান লিখেছেন, তাহলে আনিসুজ্জামান জন্ম হলো কবে, 1937 সালের 18 ফেব্রুয়ারি। 1937 সালের 18 ফেব্রুয়ারি কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতায় জন্মগ্রহণ করেছেন। এবং তার পিতা এবং মাতার নাম হলো ডাক্তার এটিএম মোয়াজ্জেম হলো পিতার নাম, এবং সৈয়দা খাতুন হলো মায়ের নাম। এরপরে আমরা যেটা দেখবো, যে তিনি লেখাপড়া করেছেন 1951 সালে প্রিয়নাথ স্কুল থেকে তিনি প্রবেশিকা পাশ করেছেন। প্রবেশিকা হলো সেই সময়ে এখনকার যেরকম মাধ্যমিক পড়া কিংবা এসএসসি, তাহলে যখন আমাদের এই প্রাথমিক পড়াশোনা করেছেন সেই সময়ে তার নাম ছিল হলো প্রবেশিকা। এরপরে আমরা দেখেছি যে 1953 সালে তিনি জগন্নাথ কলেজ থেকে কি করেছেন, যে আইএ পাশ করেছেন, এবং পরবর্তীতে তিনি যে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন সেটা হলো তিনি শিকাগো এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে, শিকাগো এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। আর সবচেয়ে বড় কথা যেটা, তিনি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ছিলেন, যে ইমেরিটাস অধ্যাপক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। ইমেরিটাস হলো একটা বিশেষ সম্মাননা বা খ্যাতি। দেখা যায় যে একটা শিক্ষক কি করে, যে একটা নির্দিষ্ট সময়ের পরে অবসর লাভ করে, কিন্তু আমরা দেখেছি যে তাকে কি করা হয়েছে, যে সম্মাননা দিয়ে বা খেতাব দিয়ে তাকে আজীবন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করার সুযোগ করে দেওয়া হয়েছিল। তো এরকম বিষয়টাকেই বলা হয় ইমেরিটাস অধ্যাপক। এবং তার যে উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো আছে, বিশেষ করে তার গবেষণা গ্রন্থগুলো, এগুলা কিন্তু অত্যন্ত কি, যে এক একটা সেই
মানে খুব বিখ্যাত এক একটা তার গ্রন্থ। আমরা প্রথমেই যেটা পাবো সেটা হলো মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। এরপরে আসতে হলো মুসলিম বাংলার সাময়িক তত্ত্ব, তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ। এরপরে আমরা যেটা পাবো সেটা হলো 18 শতকের চিঠি। তারপরের যে গ্রন্থটি আছে সেটা স্বরূপের সন্ধানে এবং সাহিত্য ও সমাজ। তো অনেক অনেক তার লেখা গ্রন্থ আছে। এখানে যে কয়টা না বললেই না, যে উল্লেখযোগ্য যে গ্রন্থগুলি, সেই উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম আমি এখানে উল্লেখ করেছি। এবং তিনি কি কি সম্মাননা পেয়েছেন? সম্মাননা পেয়েছেন যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দিয়েছেন। ডিলিট মানে কি? ডক্টর অফ লিটারেচার, ডক্টর অফ লিটারেচার। এবং ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দিয়েছেন। ভারত সরকার তাকে কি উপাধি দিয়েছেন? পদ্মভূষণ উপাধি দিয়েছেন। এবং আমাদের এই যে বিশিষ্ট লেখক, গবেষক বা প্রাবন্ধিক, এরকম একজন বুদ্ধিজীবী এবং অত্যন্ত বুদ্ধিমত্তা, জ্ঞানী, গুণী ব্যক্তিত্বকে আমরা কি করেছি? অচিরেই হারিয়েছি। এই 14 মে 2020, 14 মে তারিখে 2020 তিনি এমনিতেও অসুস্থ ছিলেন। তার বিভিন্ন রকমের সমস্যা ছিল, ফুসফুসের সমস্যা ছিল বা কিডনির সমস্যা ছিল, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে মৃত্যুর পূর্বে তার করোনা পজিটিভ ছিল। তার মানে কি? যে এই মহামারী প্রাণঘাতী করোনা কি করছে? যে শুধু আমাদের না, সারা বিশ্বের এরকম বিশিষ্ট জনরাও কি করছে? যে হারিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা হারিয়ে ফেলছি। তো এরকম একজন ব্যক্তিত্বকে আমরা খুব অচিরেই হারিয়েছি, যেটা আমাদের সাহিত্য সমাজ কিংবা আমাদের এরকম ক্ষেত্রে আমাদের একটা অপূরণীয় ক্ষতির মুখে আমরা পড়েছি। তো যাই হোক, আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন এই জাদুঘরে কেন যাব, এই প্রবন্ধটা যখন তোমরা কি করবে, যে বইটা যখন খুলবে তখন দেখবে যে এই তথ্যগুলো কিন্তু আমরা মোটামুটি পেয়ে যাব। তো যে কয়টা তথ্য আসলে উপস্থাপন না করলেই না, সেই তথ্যগুলি আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা বই খুলে এগুলো আরও সুন্দর করে কি করবে, করে নেবে। এগুলো কিন্তু তোমাদের কি জ্ঞানমূলক প্রশ্ন, সৃজনশীলের ক্ষেত্রে যে কয়ের জ্ঞানমূলক প্রশ্ন আসে, সেই জ্ঞানমূলক প্রশ্নতেও এগুলো হয়ে থাকে। এবং আমরা যে বহু নির্বাচনী যে অংশটা পাই, সেই বহু নির্বাচনী অংশতেও কিন্তু এই তথ্যগুলো এসে থাকে। তো আমি আজকে প্রবন্ধের যে মূল অংশ, মূল কথা, সেই মূল পাঠে আমি যেতে চাচ্ছি। দেখো, এখানে যদি আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই এবং লাইনগুলো যদি বিশ্লেষণ করে দিই, তোমাদের জন্য অত্যন্ত কি হবে? সুবিধা হবে। তোমরা পড়তে গেলে মনে হবে যে এই শব্দগুলো, নতুন নতুন অনেক শব্দ পাওয়া যাচ্ছে কিংবা অনেক বিষয় পাওয়া যাচ্ছে, যেগুলোর সঙ্গে হয়তো আমরা কিছুটা পরিচিত, কিছুটা অপরিচিত। তো প্রবন্ধ মানেই একটু কি, যেহেতু এটা লেখকের একটা সৃষ্টিশীল রচনা, লেখকের নিজস্ব চিন্তা ভাবনা, জ্ঞান, বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়, সেই জন্য এই বিষয়টা একটু কি হয়ে থাকে? কঠিন হয়ে থাকে, জটিল হয়ে থাকে। তো এটা যদি আমরা খুব ভালো করে পড়ে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কি করতে পারবো? যে আয়ত্ত করতে পারবো। তো আমি একটু পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আসলে এখানে কি বলছে? যে জাদুঘর, সবচেয়ে মূল কথা হলো জাদুঘর হলো একটা সর্বজনীন কি প্রতিষ্ঠান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানব সভ্যতার বা সংস্কৃতির যে বৈচিত্র্যপূর্ণ এবং ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলি কিন্তু আমরা জাদুঘরে গেলে দেখতে পাই, যে কথা আমি তোমাদেরকে বলেছি। তো আমাদের এই আনিসুজ্জামান সাহেব কি করেছেন? যে সেই জাদুঘরে আসলে মানুষ কেন যায়, কোথায় থেকে জাদুঘর কি হলো, যে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, সেখানে দর্শক সমাগম কেন হয়, সেখানে গেলে আমরা কি দেখতে পাই, এবং সেই পাশ্চাত্য দেশ বলো বা প্রাচ্য দেশ বলো এবং আমাদের যে দেশীয় যে জাদুঘরগুলি আছে, এখানে অনেক জাদুঘরের বর্ণনা বা সেখানকার বৈশিষ্ট্য বা সেই জাদুঘরগুলিতে গেলে আমরা কি কি দেখতে পাবো, সেই জিনিসটাই তিনি এখানে কি করেছেন? উপস্থাপন করেছেন। দেখো, এখানে তিনি প্রথমত বলেছেন যে হলো পাশ্চাত্য দেশে জাদুঘর তত্ত্ব, মিউজিওলজি, মিউজিওগ্রাফি বা মিউজিয়াম স্টাডিজ একটা স্বতন্ত্র বিদ্যাতয়নিক বিষয় বা শৃঙ্খলা হিসেবে বিকশিত। প্রথমেই তিনি এখানে কি উল্লেখ করেছেন? পাশ্চাত্য দেশের কথা বলেছেন। পাশ্চাত্য
দেশ মানে কি বলছে যে এশিয়ার যে পূর্বাঞ্চলের দেশগুলি এগুলোকে কি বলা হয়, প্রাচ্য বলা হয়, এবং ইউরোপ বা আমেরিকার যে একদম পশ্চিম অঞ্চলের যে দেশগুলি সেটাকে কি বলা হয়, পাশ্চাত্য দেশ বলা হয়। তাহলে সেই পশ্চিমা অঞ্চলের কথা বলা হয়েছে যে এখানে সে মিউজিওলজি বলো বা মিউজিওগ্রাফি বলো বা মিউজিয়াম স্টাডিজ, এক একটা কি যে একটাই সাবজেক্টের এখানে 3 ধরনের নাম উল্লেখ করা হয়েছে। যে আসলে এই জাদুঘর তত্ত্ববিদ্যা পাশ্চাত্য দেশগুলিতে এটা একটা কি সাবজেক্ট, যে আমরা যেরকম বিশেষ সাবজেক্ট নিয়ে বাংলা, ইংরেজি কিংবা যার যেটা পছন্দ এই বিষয়টা নিয়ে যে প্রাতিষ্ঠানিক কি করা হয়, যে আমরা পড়াশোনা করি, তো পাশ্চাত্য দেশে দেখা গিয়েছে যে এই জাদুঘর তত্ত্ববিদ্যার এরকম একটা আলাদা সাবজেক্ট এবং বিষয় আছে যার উপরে কি করা হয়, পড়াশোনা করা হয়ে থাকে। এখানে বলছে আলেকজান্দ্রিয়ায় নাকি পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী বা তার কাছাকাছি সময়ে। ঠিক নির্দিষ্ট করে বলতে পারছি না, আমি তখন উপস্থিত ছিলাম না, কিন্তু এটুকু দ্বিধাহীনভাবে বলা যায় যে সে সময়ে জাদুঘর তত্ত্ববিদদের কেউ তার ধারে কাছে ছিলেন না। আলেকজান্দ্রিয়ার কথা এখানে বলা হয়েছে, এটা উত্তর মিশরের একটা সমুদ্র বন্দর। আলেকজান্দ্রিয়া কোথায়, এটা আসলে মিশরে অবস্থিত এবং উত্তর মিশরের একটা কি বলা হয়েছে, সমুদ্র বন্দর বলা হয়েছে, যেটা 332 খ্রিস্টাব্দে গ্রিক সভ্যতার কেন্দ্র হিসেবে কি করা হতো, যে এই আলেকজান্দ্রিয়াকে ওই গ্রিক সভ্যতার কেন্দ্র ছিল। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন যিনি একজন বীর যোদ্ধা, তিনি আসলে এই আলেকজান্দ্রিয়ার কি করেছেন, যে তিনি আবিষ্কার করেছেন, তার নামের নামকরণেই কি করা হয়েছে, যে আলেকজান্দ্রিয়া রাখা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবীর কি হয়েছে, সর্বপ্রথম যে জাদুঘর সেটা কোনটা, সেটা হলো এই আলেকজান্দ্রিয়ায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। এবং যারা জাদুঘর তত্ত্ববিদ, যারা জাদুঘর বিষয়টা কি বা ওই সাবজেক্টটা নিয়ে যারা পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, আমাদের লেখক এই কথা বলেছেন যে প্রথম যে জাদুঘর কি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল, স্থাপিত হয়েছিল, সেখানে এই জাদুঘর তত্ত্ববিদদের আসলে কেউই ছিলেন না সেখানে। বলছে কি প্রেরণা থেকে বিশেষজ্ঞ না হয়েও একজন মানুষ এমন একটা কাজ করেছিলেন, বা দর্শনার্থীরাই বা সেখানে কোন প্রত্যাশা নিয়ে যেতেন তা আজ ভাববার বিষয়। তিনি এটা বলেছেন যে তিনি কি ছিলেন না, যে কোনো গবেষক ছিলেন না, জাদুঘর বিষয়টা নিয়ে যাদের কোনো ধারণাই ছিল না, তারাই কি করেছিলেন, সর্বপ্রথম সেই আলেকজান্দ্রিয়ায় জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন। সেটা আসলে কোন প্রেরণা থেকে বা কোন উৎসাহ থেকে যে তৈরি করেছিলেন, আর সেই জাদুঘর যারা দেখতে যেত তারাই বা কী কারণে দেখতে যেত, এইটা নিয়ে এখানে লেখক কি করেছেন, চিন্তা করার কথা বলেছেন, যে এটা আসলে কেন যে হয়েছিল। তো বলছে পৃথিবীর এই প্রথম জাদুঘর ছিল, জাদুঘরে ছিল নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার, ছিল উদ্ভিদ উদ্যান ও উন্মুক্ত চিড়িয়াখানা, তবে এটা ছিল মুখ্যত দর্শন চর্চার কেন্দ্র। তার মানে কি আলেকজান্দ্রিয়ায় যে প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জাদুঘর ছিল আসলে সংগ্রহশালা। এই যে বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা হারিয়ে যাওয়া, লুপ্ত হওয়া যে জিনিসগুলো দেখলে কি হবে, যে প্রত্যেকটা মানুষের মনে একটা বিস্ময়ভাব জাগ্রত হবে, আনন্দিত হবে, একটা অন্যরকম একটা কি যে মানে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যের সাথে বা সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবে। তো এই ধরনের জিনিসগুলোই আসলে জাদুঘরে সংগ্রহ করে রাখা হয়। এবং গ্রন্থাগার আমরা সবাই জানি যে সেখানে অনেক বড় কি ছিল, লাইব্রেরি ছিল, তারপরে উদ্ভিদ উদ্যান ছিল, সেখানে উন্মুক্ত চিড়িয়াখানা ছিল, এবং সেখানে কি করা হতো, যে দর্শন চর্চা করা হতো। এটা আসলে আধ্যাত্ম ভাবনা বা তত্ত্বজ্ঞান, মানুষ সেখানে যেয়ে কী করতো, ধ্যান জ্ঞান তত্ত্ব এরকম কিছু। তো সেই প্রথম জাদুঘরটা এত কিছু বিষয় নিয়ে কি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। এ থেকে আমাদের মনে দুটি ধারণা জন্মে, জাদুঘর গড়ে উঠেছিল প্রতিষ্ঠাতার রুচিমাফিক, আর তার দর্শকেরা সেখানে যেতেন নিজের নিজের অভিপ্রায় অনুযায়ী বিশেষ বিশেষ অংশে, হয়তো কেউ কেউ ঘুরে ফিরে সর্বক্ষেত্রে উপস্থিত হতেন। যেহেতু কোনো জাদুঘর তত্ত্ববিদ কী করেননি, সে পৃথিবীর প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত করেননি, সেহেতু তিনি কি করেছেন, যে তার রুচি মাফিক তিনি সেই জাদুঘরটা তৈরি করেছেন। মনে করেছেন যে ঠিক আছে, অনেক বড় একটা মনে করে যে প্রাসাদ কিংবা অট্টালিকা নিয়ে সেখানে মানে বিভিন্ন বিষয়, গ্রন্থাগার যেরকম ছিল সেরকম উদ্ভিদ উদ্যান ছিল, সেখানে চিড়িয়াখানা ছিল, আবার সেখানে দর্শন ও চর্চা করা যেত। তিনি যা যা তার রুচিতে মানে মনে করেছে যে আমি এগুলোই আমার জাদুঘরে রাখবো, তিনি সেগুলোই রেখেছেন। এবং যারা দর্শনার্থী
সাথী ছিল যারা সেই জাদুঘরটা দেখতে যেত, তারাও তাদের নিজের ইচ্ছা মতো মনে করতো যে না, আজকে আমি শুধু চিড়িয়াখানায় দেখবো। আবার যদি কেউ মনে করতো যে আমি উদ্ভিদ উদ্যানটাই ঘুরে দেখবো, কিংবা আমি সেই দর্শন চর্চার যে কেন্দ্র সেখানেই যাব, হয়তো সেখানে গিয়ে আমি বসে সেই আধ্যাত্ম চিন্তা ভাবনা বা সৃষ্টিকর্তার কাছে যে যেটা মানুষের যে যেরকম করে মানে পারে এরকম মনে করতো। আবার হয়তো বা কেউ মনে করতো যে না, আসলে আমি কি করব, যে পুরো যে জাদুঘরটা আছে পুরোটাই ঘুরে ঘুরে দেখবো। এটা আসলে ইচ্ছার উপরে নির্ভর করে। এরকম করে কি করা হয়েছে, এই প্রবন্ধটা শুরু করা হয়েছে। তারপরে বলছে যে কালক্রমে প্রাচীন জিনিসপত্র সম্পর্কে আগ্রহ বাড়ছিল এবং বলছে যে সম্পূর্ণ ব্যক্তি বা পরিবারের উদ্যোগে তার সংগৃহীত হয়ে জাদুঘর গড়ার ভিত্তি রচনা করছিল। প্রাচ্য দেশেও এমন সংগ্রহের কথা অবিদিত ছিল না। তার মানে কি, যে সময়ের প্রেক্ষিতে কি হয়েছে, যে প্রাচীন যে জিনিসপত্র, এই জিনিসপত্রগুলির প্রতি মানুষের কি হয়েছে, আগ্রহ দিন দিন বেড়ে যাচ্ছে। যে জিনিসটা আসলে অনেক বছর আগে, হয়তো 200, 300, 400 বছর আগে কি হতো, ব্যবহৃত হতো, বা যে মুদ্রাগুলো প্রচলিত ছিল, কিংবা যে হাতিয়ারগুলি ব্যবহার করা হতো, কিংবা যে মূর্তিগুলি মানে পাওয়া যেত মানে ছিল সেই সময়ে, তো সেগুলো দেখা যায় যে জাদুঘরে গেলে আমরা সবাই আসলে অবাক হয়ে যায় যে এগুলো আসলে কোন সময়ে। তো সেখানে আমরা দেখি যে সেই পরিচয় দেওয়া থাকে প্রত্যেকটা হয়তো জিনিসের কাছে, যে টোকেন দেওয়া থাকে, যেটা পড়ে আমরা জানতে পারি যে এটা কোন আমলের বা কোথায় থেকে সংগৃহীত হয়েছে। তো এই যে বিষয়গুলো, এগুলো জাদুঘরে না গেলে আসলে কি হয় না, দেখা যায় না। তো সেই জন্য বলছে যে এরকম এই আগ্রহ থেকে যে প্রাচ্য দেশ আছে, আমাদের যে পূর্ব এশিয়ার যে দেশগুলি, সেই এশিয়ার যে পূর্বের যে দেশগুলি বা এই এশিয়ার যে দেশগুলি, এখানে দেখা গিয়েছে যে এখানেও এই সংগ্রহের কথা অবিদিত ছিল না, মানে অজানা ছিল না। এখানেও একটা জাদুঘর বা জাদুঘর তৈরি করার মতো মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল। বলছে তবে ইউরোপীয় রেনেসাঁসের পর, রেনেসাঁস আসলে কি, যেটাকে বলা হয় কি পুনর্জাগরণ। বলছে যে সেই খ্রিস্টীয় 14 বা 16 শতকে ইউরোপের শিল্প সাহিত্য, জ্ঞান চর্চা বা চিন্তা চেতনার ক্ষেত্রে একটা নবজাগরণ দেখা দিয়েছিল। যে নবজাগরণের মধ্য দিয়ে কি হয়েছিল, মধ্যযুগ থেকে একটা আধুনিক যুগে উত্তরণের যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়েছে, রেনেসাঁস বলা হয়েছে। যে মানব কেন্দ্রিকতা, আমরা দেখব যে প্রাচীন এবং মধ্যযুগে যা কিছু ছিল সব এক দেবদেবী নির্ভর একটা মানে একটা কাল্পনিক বিষয় ছিল। তারপরে আমরা দেখেছি যে আধুনিক যুগে এসে যে মানে মানুষই সব কিছু মানে প্রধান হয়ে উঠেছে, প্রকৃতি যেরকম প্রধান হয়ে উঠেছিল। তো এখানে সেই 14 থেকে 16 শতকের মধ্যে সেই জ্ঞান বিজ্ঞান বলো, সাহিত্য শিল্প বলো, সব দিক থেকে কি হয়েছিল, সেই ইউরোপে যে মধ্যযুগ থেকে যে আধুনিক যুগে উত্তরণের যে প্রক্রিয়া বা যে পর্যায়টা, সেটাই ছিল আসলে রেনেসাঁস, যেটাকে পুনর্জাগরণ বলা হয়েছে। তো বলছি রেনেসাঁসের পরে পাশ্চাত্য দেশে এ ধরনের প্রয়াস অনেক বৃদ্ধি পায়। এরকম ব্যক্তিগত বা পারিবারিক জাদুঘরে কখনো কখনো জনসাধারণের সামান্য প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারত বটে, তবে অধিকাংশ ক্ষেত্রে তা সকলের জন্য খোলা থাকতো না। রাজরাজরারা বা সামন্ত প্রভুরা যেসব সংগ্রহশালা গড়ে তুলতেন, তাতে হয়তো ওই সব মহাশয়ের শক্তি, সম্পদ ও গৌরবের ঘোষণা ছিল। তার মানে কি, যে আস্তে আস্তে যখন জাদুঘর কি হলো, জনপ্রিয়তা পেল, মানুষের যখন আগ্রহ বেড়ে গেল, তখন কি হলো, জাদুঘরের সংখ্যাও বৃদ্ধি পেতে লাগলো। দেখা যাচ্ছে যে কেউ ব্যক্তিগতভাবে কি করছে, যে জাদুঘর তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে, বা পারিবারিকভাবেও কি করা হচ্ছে, জাদুঘর তৈরি করা হচ্ছে। যারা রাজরাজরা ছিল, যারা সামন্ত প্রভুরা ছিল, জমিদারি প্রথা বা অনেক জমির মালিক, তারা কি করতো, তাদের যে পূর্বপুরুষের সেই ব্যবহার্য জিনিস পাতি বা তাদের প্রতাপ, তাদের খ্যাতি, তাদের ব্যবহার্য যে জিনিসগুলি, এগুলো দেখা যেত যে তারা সেই জাদুঘরে রেখে দিত, এবং সেখানে সামান্য প্রবেশ মূল্য দিয়ে কি করত, যে জনসাধারণ সেখানে ঢুকতে পারত, কিন্তু সবাই না। এখানে দেখা যেত যে সেই সব জাদুঘরে গেলে তাদের যে গৌরবগাথা, তাদের যে শক্তি, তাদের যে সম্পদ, এক কথায় বংশ পরম্পরায় কি ছিল, যে ঐতিহ্যগুলি ছিল, সেগুলি তাদের জাদুঘরে দেখা যেত। বলছে যে সামান্য হলো প্রবেশ মূল্য দিয়ে জনসাধারণ সেখানে হয়তো ঢুকতে পারত, কিন্তু সবাই সেখানে ঢুকতে পারত না। দেখা যেত যে হয়তো তাদের
মানে পরিচিত বা প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কিংবা এইরকম যাদেরকে তারা অ্যালাউ করতো তারাই শুধু সেই জাদুঘরগুলি দেখতে পেত। বলছে যে ঢুকতে পারতো। 16 শতকের আগে যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মাণের চেষ্টা হয়নি। নবনির্মিত এসব জাদুঘর জনসাধারণের জন্য অবারিত হয় গণতন্ত্রের বিকাশের ফলে বা বিপ্লবের সাফল্যে। আমরা দেখেছি যে সেই অনেক বিপ্লব হয়েছে, যুদ্ধ হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। তো এরকম বিপ্লবের মধ্যে কি বলছে যে সেই গণতন্ত্রায়ন কি, যেখানে জনসাধারণের ভোটে কি হবে, যে কেউ নির্বাচিত হবে এবং তার শাসনের মাধ্যমে সকল কিছুর অধিকার কি পাবে, যে জনগণ পাবে। তো এরকম যখন হয়েছিল, যখন গণতন্ত্রায়ন কিংবা প্রজাতন্ত্র হয়েছিল, সেই প্রজাতন্ত্রের ফলে সেই প্রথা কিংবা জার প্রথা দেখা যাইতো যে এগুলোর পরে যখন প্রজাতন্ত্র এসেছিল কিংবা গণতন্ত্র এসেছিল, তারপরেই আমরা দেখেছি যে সেই জাদুঘরগুলি প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে জনসাধারণ উন্মুক্তভাবে সেই জাদুঘরগুলিতে যেতে পেরেছে। তো এখানে বলছে সেই বিপ্লবের কথা বলা হয়েছে যে যেটা ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লব বলছে ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রই সৃষ্টি করে লুভ কি, লুভ হলো আসলে লুভর মিউজিয়াম। তো এখানে বলছে যে 1789 সালে 14 জুলাই এখানে মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্পদের পবিত্র অধিকার, মুক্তি, সাম্য, তারপরে বলছে যে ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার, এই যে মতবাদ বা এই যে কি মানে স্লোগান, এই স্লোগানের প্রেক্ষিতে আসলে কি হয়েছিল, যে ফরাসি বিপ্লব হয়েছিল। সেটা কবে? 1789 সালের 14 জুলাই। তো এই বিপ্লবের পরে সেই লুভর মিউজিয়াম মানে উন্মোচিত হয়েছিল সবার জন্য। তারপরে ভেরসাই প্রাসাদের দ্বার, এগুলো তখন জনসাধারণ কি করতে পারতো, এগুলোতে অবাধে যাতায়াত করতে পারতো এবং সেই জাদুঘরগুলি দেখতে পেত। এরপরে আমরা যেটা পাবো সেটা হলো রুশ বিপ্লব। বলছে রুশ বিপ্লবের ফলে লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে ওঠে হারমিতিয়ে কি, এখানে বলছে সন্ন্যাসী আশ্রম বা মঠ বলা হয়েছে। রুশ বিপ্লব হয়েছিল তোমার 1917 সালের 7 নভেম্বর। এখানে সেই লেনিনের নেতৃত্বে হয়েছিল এই রুশ বিপ্লব। কত সালে হয়েছিল? 1917 সালের 7ই নভেম্বর। কার নেতৃত্বে হয়েছিল? সে লেনিনের নেতৃত্বে। এই যে পরপর যে বিপ্লবগুলি হয়েছে, এই বিপ্লবের ফলে আমরা দেখেছি যে সেই পাশ্চাত্য দেশের যে জাদুঘরগুলি ছিল, সেই জাদুঘরগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে। তার মধ্যে আমরা একটা পেয়েছি লুভর মিউজিয়াম, তারপরে ভেরসাই প্রাসাদের দ্বার পেয়েছি, এরপরে পেয়েছি হারমিতিয়ে। এগুলা কিন্তু প্রত্যেকটাই এক একটা কি জাদুঘর। এরপরে বলা আছে টাওয়ার অফ লন্ডনের মতো ঐতিহাসিক প্রাসাদ এবং তার সংগ্রহ যে সর্বজনের চক্ষুগ্রাহ্য হলো, তা বিপ্লবের না হলেও ক্রমবর্ধমান গণতন্ত্রায়নের ফলে। বলছে টাওয়ার অফ লন্ডন, যেটা টেমস নদীর তীরে অবস্থিত, সেই টাওয়ার অফ লন্ডনটা কি হয়েছে? কোনো বিপ্লবের ফলে হয়নি, কিন্তু গণতন্ত্রায়ন এবং সেই প্রজাতন্ত্রের ফলে পরবর্তীতে এটা কি হয়েছে, যে জনগণের জন্য উন্মুক্ত হয়েছে। তার আগে সবাই সেখানে কি করতো না, প্রবেশ করতে পারতো না। যেখানে এই টাওয়ার অফ লন্ডনে গেলে আমরা পৃথিবীর সবচেয়ে দামি যে মূল্যবান যে পাথর কোহিনূর, সেটা আমরা কি করতে পারবো, দেখতে পারবো। তো আনিসুজ্জামান আসলে এরকম সেই বিখ্যাত যে জাদুঘরগুলি আছে বিভিন্ন দেশে, সেই জাদুঘরগুলির কথা তিনি এখানে উপস্থাপন করেছেন। এরপরে আমরা দেখতে পাবো এখানে বলছে যে ব্যক্তিগত সংগ্রহের অধিকারীরাও একসময় তার জনসাধারণের কাছে উন্মুক্ত করার প্রেরণা বোধ করেন এবং কখনো কখনো এসব ব্যক্তিগত সংগ্রহের দায়িত্বভার রাষ্ট্র গ্রহণ করে, তা সকলের গোচরীভূত করার ব্যবস্থা করে। গোচরীভূত মানে অবগত করা বা ইন্দ্রিয় গ্রাহ্য করা। এরপরে বলছে 17 শতকে ব্রিটেনে প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 17 শতকে ব্রিটেনে কি হয়েছে, পাবলিক মিউজিয়াম সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে। এরপরে অ্যাশমোনিয়ান মিউজিয়ামের কথা বলা হয়েছে, যে অ্যাশমোনিয়ান মিউজিয়াম সৃষ্টি হয়েছে দুই পিতা পুত্র। বলছে ট্রাডেসান্ট মানে কি, যে বাবা এবং ছেলে, যে ট্রাডেসান্ট আর মাস্টার ট্রাডেসান্ট যেটা বলা হয়, এই দুই মানে বাবা এবং ছেলে, আর সাথে হলো অ্যাশমোল। এই তিনজন কি করেছিলেন, এই জিনিসপত্রগুলি সেই অ্যাশমোনিয়ান মিউজিয়ামে যে জিনিসপত্রগুলি রাখা আছে, এগুলা এই তিনজন মিলে সংগ্রহ করেছিলেন। যে
কি দেওয়া হয়েছে, যে যেহেতু অ্যাশমল নামক একজন ছিলেন সেই জন্য আসলে এই মিউজিয়ামের নামটা দেওয়া হয়েছিল অ্যাশমোলিয়ান মিউজিয়াম। তারপরে বলা হয়েছে যে 18 শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 খ্রিস্টাব্দে, তবে তার ভিত্তিও ছিল অপর 3 জনের সংগ্রহ। তাহলে ব্রিটিশ মিউজিয়ামও আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ মিউজিয়ামে যে জিনিসগুলো কি করা হয়েছিল, সংগ্রহ করা হয়েছিল, সেই সংগ্রহিত জিনিসগুলোও 3 জন মিলে সংগ্রহ করেছেন। তার নাম কি? স্যার হ্যান্স লন, স্যার রবার্ট কটন এবং আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্লি। তার মানে কি, যে সংখ্যাটি যদি আমরা বলি তাহলে কি হবে? স্যার হ্যান্স লন, স্যার রবার্ট কটন এবং রবার্ট হার্লি, এই 3 জন মিলে কি করেছেন, যে ব্রিটিশ মিউজিয়ামের জিনিসপত্রগুলি তারা সংগ্রহ করেছেন। এসব কথা উল্লেখ করার একমাত্র কারণ এই যে সামাজিক ও রাজনৈতিক অবস্থা এবং তার পরিবর্তন যে জাদুঘরের রূপকে বড় রকম প্রভাবান্বিত করে সে বিষয়টা তুলে ধরা। জাদুঘরে প্রবেশাধিকার না পেলে কিংবা নাগরিকদের জন্য জাদুঘর গড়ে না উঠলে সেখানে যাওয়ার প্রশ্নই উঠত না। কেন যাব, সে চিন্তা তো অনেক দূরের বিষয়। তার মানে কি, যে জাদুঘরে আসলে কি আছে, কেনই বা তারা তৈরি করেছে বা সেখানে কি রেখেছে, এই জিনিসটা যদি কি করতো, জনসাধারণের কাছে যদি উন্মুক্ত করে না দেওয়া হতো, যে আমি একটা জাদুঘর এরকম তৈরি করেছি কিন্তু জনসাধারণ কেউ জানেই না বা কাউকে প্রবেশ করতে দেওয়ার কি হয় না, যে তাদের প্রবেশের কোনো অধিকারই থাকে না, তখন তো আসলে আমি যে জিনিসগুলো সংগ্রহ করেছি, যেগুলো মানুষের মধ্যে বিস্ময় জাগাবে কিংবা মানুষ আনন্দিত হবে, মানুষ উচ্ছ্বসিত হবে, তাহলে সেই জিনিসটা তারা না দেখলে তো আসলে জাদুঘরে যাওয়ার যে একটা কি আগ্রহ, সেই আগ্রহটা তৈরি হবে না। তো আমরা এখানে সেটাই দেখেছি যে বলছে যে জাদুঘর কি হয়েছে, যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন মানুষকে কি করে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তখন কি হয়েছে, যে এটার জনপ্রিয়তা আরও বেশি বেড়ে গিয়েছে। তারপরে বলছে যে জাদুঘরে যদি মানুষকে প্রবেশ নাই করতে দেওয়া হয় তাহলে আসলে তারা কেন যাবে সেখানে। তো সেই কারণেই আসলে আমরা দেখেছি যে সেই যাওয়া তো দূরের কথা, সেই যাওয়া নিয়ে চিন্তাও করতে পারে না, যে যে জিনিস সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই সেই জায়গায় মানুষ কেন যাবে। এরপরে আমরা দেখেছি যে এই প্রসঙ্গে আরও একটা কথা বলা যেতে পারে, পুঁজিবাদের সমৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে 19 শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে। তাহলে কত শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে? 19 শতকে। কিসের ফলে? পুঁজিবাদের ফলে। পুঁজিবাদ মানে কি, মানুষ কি হয়েছে, সেই ইউরোপীয় যে শিল্প বিপ্লব হয়েছে, যে রেনেসাঁস হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ইউরোপের অর্থনৈতিক দিক থেকেও তারা অত্যন্ত ফুলে ফুটে উঠেছে এবং বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে তারা এতটাই এগিয়ে গিয়েছে এবং সাথে সাথে তারা কি করেছে, জাদুঘরের সংখ্যাও বৃদ্ধি করা শুরু করেছে। বলছে সাম্রাজ্যবাদী শক্তিগুলোও তাদের উপনিবেশে জাদুঘর প্রতিষ্ঠা করতে থাকে। আমরা সবাই জানি যে সেই ঔপনিবেশিক শক্তি কি, যে তারা একটা অপশক্তি বিভিন্ন দেশ থেকে এসে তারা কি করে, আগ্রাসন চালায় এবং সেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে সেখান থেকে তারা যত মানে পুঁজি আছে সব নিজের দেশে নিয়ে গিয়ে কি করে, এই দেশের মানুষের উপরে শাসন করে, শোষণ করে, এবং সেই যখন মানুষজন অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে, হয়তো তাদের বিপক্ষে দাঁড়ায়, তখন তারা তাদের যা কিছু আছে সব কিছু কী করে, যে চটি বাটি গুটায় নিয়ে তারা সেখান থেকে চলে যায়। তো যেমন ইংরেজরা আমাদের ভারতীয় উপমহাদেশে কী করেছিল, প্রায় 200 বছর ধরে তারা সেই সাম্রাজ্যবাদী যে শক্তি আছে বা যে শাসন আছে, শোষণ আছে, তারা কিন্তু একই রকমভাবে আমাদের উপরে করেছিল। তো সেরকম শক্তিও কী করেছে, যে যেখানে তারা ছিল সেখানে এরকম জাদুঘর তারা প্রতিষ্ঠা করেছে। তেমনি একদিকে শিল্পোন্নতি এবং অন্যদিকে উপনিবেশবাদের অবসানের ফলে 20 শতকে জাদুঘর স্থাপনের কাজটি দ্রুত এগিয়ে যায়। তাহলে আমরা দেখেছি যে 20 শতকে এসে জাদুঘরের প্রতি মানে মানুষের সেই দর্শনার্থীর যেরকম অনেক আগ্রহ তৈরি হয়েছে এবং যারা মানে সেই জাদুঘর প্রতিষ্ঠার জন্য বিভিন্ন লুপ্তপ্রায় জিনিস যে সংগ্রহ করবে তাদেরও অত্যন্ত আগ্রহ বেড়ে গিয়েছিল। আর এই কারণে জাদুঘরের সংখ্যা খুব তাড়াতাড়ি কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। সদ্য স্বাধীন দেশগুলো আত্মপরিচয় দানের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়। তার মানে কি, যে একটা জাতি যদি কি করে, যে জাদুঘরে যায়, তাহলে তার পূর্বপুরুষের সেই যে জাতি সত্তার যে পরিচয় বা আত্মপরিচয় যেটাকে বলা হয়, যে আমি বাঙালি জাতি, আসলে আমি কোথায় থেকে
এসেছি এবং আমার পূর্বপুরুষদের আসলে কি চিহ্ন ছিল বা তারা কি ব্যবহার করতো, তারা কি খেত, কি অলঙ্কার করতো, তারা কোন হাতিয়ার ব্যবহার করতো, বা তারা কিসের হলো মানে কার প্রতি তারা বিশ্বাসী ছিল, এই যে একটা বিষয়, এই জিনিসগুলো কিন্তু জাদুঘরে গেলে দেখতে পাওয়া যায়। তো আমরা এখানে সেটাই দেখতে পাবো যে যে দেশগুলো সত্য সেই ঔপনিবেশিক শক্তির বাইরে এসে যখন তারা কি করেছে, নিজেরা স্বাধীনতা লাভ করেছে, তারাও তাদের সেই পূর্বপুরুষদের ইতিহাস বা তাদের যে আত্মপরিচয় দানের জন্য তারাও কি করা শুরু করলো, যে জাদুঘর প্রতিষ্ঠা শুরু করলো। বলছে যে এই প্রসঙ্গে আমাদের আবার ফিরে আসতে হবে। বলছে তার আগে আর দুটি কথা বলি। বলছে যে একালে আলেকজান্দ্রিয়ার মতো মিলানোমিশন জাদুঘরের সবচেয়ে বড় দৃষ্টান্ত বোধ হয় কি ব্রিটিশ মিউজিয়াম। তার মানে কি যে ব্রিটিশ মিউজিয়াম এবং আলেকজান্দ্রিয়ায় যে মিলানোমিশনও, মানে কি সেখানে আমরা গেলে গ্রন্থাগার দেখতে পেয়েছি, দর্শন চর্চা কেন্দ্র দেখতে পেয়েছি, উদ্ভিদ উদ্যান দেখতে পেয়েছি, এরকম যে বিভিন্ন বিষয়গুলো, চিড়িয়াখানা দেখতে পেয়েছি। তো সেরকম মিলানোমিশনও জাদুঘর কোনটা ছিল? সেই ব্রিটিশ মিউজিয়াম, যেটা ব্রিটেনের জাতীয় জাদুঘর। বলছে যে সেখানে বৃহৎ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালার সঙ্গে রয়েছে বিশাল গ্রন্থাগার, স্বতন্ত্রভাবে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান ও জাদুবিদ্যার জাদুঘর, রয়েছে নানা বিষয়ে অস্থায়ী প্রদর্শনী, বক্তৃতার ব্যবস্থা। তার মানে কি যে শুধু জাদুঘরে গেলে যে আমরা উদ্ভিদ উদ্যান দেখতে পাবো কিংবা গ্রন্থাগার দেখতে পাবো তা নয়, সেখানে সেই সভা, সেমিনার, বক্তৃতা, আলোচনা এগুলাও কি করা ছিল, যে সেই জাদুঘরেরই একটা অংশ ছিল। তো আমরা সেই ব্রিটিশ মিউজিয়াম বা ব্রিটেনের যে জাতীয় জাদুঘর, সেখানে গেলে আলেকজান্দ্রিয়ার মতো এরকম মিলানো মেশানো অনেক বিষয় আমরা দেখতে পাবো। আর এসবের জন্য প্রয়োজন হয়েছে প্রাসাদ এবং অট্টালিকা। তার মানে কি এত বিষয় যখন কি হবে, এত বিষয় নিয়ে যখন একটা জাদুঘর প্রতিষ্ঠা হবে, তখন নিশ্চয় এখন যেরকম আমরা দেখতে পাই যে হয়তো একটা মোটামুটি একটা রুম বা দুটা রুম এরকম নিয়েই হয়তো তার সংগ্রহশালা বা এরকম জাদুঘর তৈরি করা হয়। কিন্তু এখানে সেই ব্রিটেনের যে ব্রিটিশ মিউজিয়াম কিংবা আলেকজান্দ্রিয়ার যে দেখেছি যে প্রথম মিউজিয়াম, বা সেখানে সেই প্রাসাদ, মানে কি বিশাল অট্টালিকাতে কি করা হতো, যে এই জিনিসগুলো আলাদা আলাদা করে একটা জাদুঘর এরকম বিভিন্ন বিষয় নিয়ে কি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। বলছে অভ্যাগতদের মধ্যে যিনি যেখানে যেতে চান, যা দেখতে চান ও জানতে চান, বলছে তিনি তা করতে পারেন। তবে এখনকার প্রবণতা হচ্ছে প্রাকৃতিক জগতের নিদর্শনের থেকে মানব সৃষ্ট নিদর্শন আলাদা করে রাখা, আর বিশেষ বিশেষ ক্ষেত্র নিয়ে ছোট বড় জাদুঘর গড়ে তোলা। দেখা যায় যে অনেক বিষয় আছে যেগুলো কি হয়েছে, মানুষ তৈরি করেছে, এটা হলো প্রকৃতিগত নয়। তো একদিকে যেরকম প্রাকৃতিক নিদর্শনগুলি রাখা আছে, অন্যদিকে হয়তো মানব সৃষ্ট জিনিসগুলিও রাখা আছে। তো এরকম করে ছোট বড় অনেক জাদুঘর কি হয়েছে, গড়ে তোলা হয়েছে। বলছে গত 30 বছরে ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তার মানে কি যে ব্রিটেনে যা জাদুঘর ছিল, এখানে লেখক লিখেছেন যে সময় লিখেছেন তিনি তখন বলেছেন যে সেই তখন থেকে 30 বছরের মধ্যে বা গত 30 বছরে দ্বিগুণ হয়েছে, 2 গুণ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। যদিও ব্রিটিশ মিউজিয়ামের সমতুল্য দ্বিতীয় কোনো জাদুঘর সেই দেশে তৈরি হয়নি। যে ব্রিটিশ মিউজিয়াম কি যে বিশাল মনে করো যে অট্টালিকাতে তৈরি, এবং সেখানে অনেক অনেক আলাদা আলাদা বিষয় ছিল। তো যত জাদুঘরই তৈরি হোক না কেন, ব্রিটিশ মিউজিয়ামের মতো আসলে আর কোনোটাই হয়নি, এখানে সেই কথা বলা হয়েছে। এরপরে বলছে জাদুঘরের বৈচিত্র্য আজ খুবই চোখে পড়ে। সে বৈচিত্র্য একদিকে যেমন সংগ্রহের বিষয়গত, তেমনি গঠনগত এবং অন্যদিকে প্রশাসনগত। আজ ভিন্ন ভিন্ন বিষয়ের জাদুঘর গড়ে তোলার প্রচেষ্টায় প্রবল। বলছে যে প্রত্নতত্ত্ব ও ইতিহাস, মানব বিকাশ ও নৃতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় ইতিহাস ও সংস্কৃতি, সামরিক ইতিহাস, পরিবহন ব্যবস্থা, বিমান যাত্রা, মহাকাশ ভ্রমণ, পরিবেশ, কৃষি, উদ্ভিদ বিজ্ঞান, জীবতত্ত্ব, শিল্পকলা, তারও আবার নানান বিভাগ, উপবিভাগ। তার মানে কি যে আগে যেরকম বিশাল অট্টালিকার মতো কি করা হতো, যে অনেকগুলো বিষয় এক জায়গায় রেখে জাদুঘর প্রতিষ্ঠিত হতো, কিন্তু এখন মানুষ কি করছে,
যে সেগুলা ছোট ছোট পরিসরে আলাদা আলাদা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে জাদুঘর প্রতিষ্ঠিত হচ্ছে। এখানে বলছে যে সেই প্রত্নতত্ত্ব বা সেই ইতিহাস ঐতিহ্য নিয়েও হতে পারে, মানব বিকাশ এবং নৃতত্ত্ব বিজ্ঞান, যে মানুষের সৃষ্টি কোথায় থেকে হলো, কি করে আসলো, এই বিষয়টা নিয়ে আলাদা হচ্ছে। বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি নিয়ে আলাদা জাদুঘর তৈরি হচ্ছে। স্থানীয় কোনো সংস্কৃতি বা ইতিহাস ঐতিহ্য যদি থাকে সেই বিষয়টা নিয়েও কি হচ্ছে, আলাদা করে জাদুঘর তৈরি হচ্ছে। আবার পরিবহন ব্যবস্থা, বিমান যাত্রা, মহাকাশ ভ্রমণ, পরিবেশ, কৃষি, বিভিন্ন ইনস্টিটিউটের যে মানে উদ্ভিদ বিজ্ঞান, তারপরে জীবতত্ত্ব, শিল্পকলা, এগুলো সেই শ্রেণী উপশ্রেণীতে কি করা হয়েছে, যে ভাগ করা হয়েছে। এই বিষয়গুলো নিয়েও কি করা হচ্ছে, যে আলাদা করে জাদুঘর প্রতিষ্ঠিত হচ্ছে। এরপরে বলা হয়েছে যে মৎস্যাধার। মৎস্যাধার মানে কি, যেখানে কি করা হয়, যে কৃত্রিম উপায়ে মাছ পালন করা হয়, যেখানে অ্যাকুরিয়াম বলে, যে সেটাও কিন্তু একটা আসলে দেখার মতো জিনিস, যে অনেক বড় কাঁচের ঘর এবং তার মধ্যে যে সেই বিভিন্ন রঙের যে মাছ পালন করা হয়, সেটাও কিন্তু আসলে এর মধ্যেই পড়ে। তারপরে বলছে নক্ষত্রশালা। নক্ষত্রশালা মানে কি, যে সে কৃত্রিম সৌরজগৎ তৈরি করে সেখানে সে বিভিন্ন যে গ্রহ নক্ষত্র আছে এগুলো যে উপস্থাপন করা হচ্ছে, এটার কথাও বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে এগুলো আসলে জাদুঘর বলে বিবেচিত। জাদুঘর বলতে আর শুধু ব্রিটিশ মিউজিয়াম, লুভ বা হার্মিটির মতো বিশাল প্রাসাদ বোঝায় না। উন্মুক্ত জাদুঘর জিনিসটা এখন খুবই প্রচলিত, এমনকি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের একাংশে অবস্থিত হলেও জাদুঘরের গুরুত্ব হ্রাস পায় না। প্রশাসনের দিক থেকে স্বতন্ত্র শ্রেণীর জাদুঘরের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘর, স্থানীয় বা আঞ্চলিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় জাদুঘর ও একান্ত বা ব্যক্তিগত উদ্যোগে করা জাদুঘর। আমাদের দেশ থেকে উদাহরণ নিলে বলবো, এখানে যেমন আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, তেমনি আছে চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর, ঢাকার নগর জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, বিজ্ঞান জাদুঘর ও সামরিক জাদুঘর, রাজশাহী বরেন্দ্র মিউজিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, ঢাকার বলধা গার্ডেন এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননের এলাকায় সাইট মিউজিয়াম। একজন কি দেখতে চান তা স্থির করে কোথায় যাবেন তা ঠিক করতে পারেন। তার মানে কি, যে এখানে আনিসুজ্জামান মানে কি বলেছেন, উনি এটা বলেছেন যে এখন আর জাদুঘর বলতে সে ব্রিটিশ মিউজিয়াম কিংবা সে হার্মিটি কিংবা আলেকজান্দ্রিয়ায় যে প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল এরকম বিশাল বিশাল অট্টালিকা বা বিশাল বিষয় বোঝায় না। এখন মানুষ কি করছে, যে কোনো একটা বিষয় নিয়ে ছোট ছোট পরিসরে জাদুঘর তৈরি করছে। তো এরকম সে প্রশাসনগত দিক থেকেও সেটা আলাদা হতে পারে, বা মানে এমনকি যে সেই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা এই যে প্রেক্ষাপটের পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয় নিয়েই একটা জাদুঘর কি হচ্ছে, আলাদা আলাদা জাদুঘর তৈরি হচ্ছে। তো এখানে সেই জাতীয় জাদুঘরের কথা বলা হয়েছে, আঞ্চলিক জাদুঘরের কথা বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় জাদুঘরের কথা বলা হয়েছে, এবং ব্যক্তিগত উদ্যোগেও কি করা হয়, জাদুঘরগুলি প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো এখানে কিন্তু আমাদের যে বাংলাদেশের প্রেক্ষিতে যে জাদুঘরগুলি আছে সেই জাদুঘরগুলির কথাও তিনি এখানে উল্লেখ করেছেন, যে ঢাকার নগর জাদুঘর, তারপরে চট্টগ্রামের সেই জাতিতাত্ত্বিক জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, যেগুলোতে গেলে আমরা কি করতে পারবো, যে আলাদা আলাদা বিষয় নিয়ে সেই জাদুঘরগুলি খুব সুন্দর করে কী করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। সামরিক জাদুঘর, রাজশাহীর বরেন্দ্র জাদুঘর, সেই রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে গেলে আমরা কি দেখতে পাবো, যে সে বিভিন্ন যুগের যে মুদ্রাগুলি আছে, তারপরে সেখানে শুধু মূর্তি আর মূর্তি, সেটা কোথায় থেকে কোন আমলের, এরকম সুন্দর করে তার পরিচিতি পর্ব দেওয়া আছে। তো একটা জাদুঘর একটা বৈশিষ্ট্য নিয়ে তৈরি। দেখবে যে এগুলো তোমাদের যে শব্দার্থ অংশটা আছে সেখানে সুন্দর করে টিকা আকারে কত সালে কোথায় প্রতিষ্ঠিত এবং এর বৈশিষ্ট্য কী, এগুলো কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা আছে। এবং কি করেছেন, যে আমাদের লেখক বলেছেন যে আসলে আমরা শুধুমাত্র মন স্থির করতে বলেছেন যে আমরা কি দেখতে চাই, কোথায় প্রথমে যেতে চাই। তাহলে যেখানে আমরা যাব সেখানে কি হবে, যে এই জাদুঘর মানে আমরা দেখতে পাবো, যে আমরা আসলে মন ঠিক করে কোথায় যাব, কিভাবে যাব, এটা ঠিক করে যদি যেতে চাই তাহলে এই আলাদা আলাদা জায়গাগুলোতে আমরা গিয়ে সেই বিভিন্ন মানে পুরনো যে জিনিসগুলি, প্রাচীন যে জিনিসগুলি
বা আমার সেই যে যে জাতি, সেই জাতিসত্তার যে পরিচয়, যে আমি বাঙালি জাতি, আমি আমার মিউজিয়ামে গেলে সেই বাঙালি সত্তার পরিচয় বা আমার পূর্বপুরুষের যে শিল্প সংস্কৃতি কিংবা ব্যবহার্য যে জিনিসগুলি আছে এগুলোর সাথে আমরা পরিচিত হতে পারবো। তার মানে কি, যে আসলে জাদুঘরে মানুষ কেন যাবে, সেখানে গেলে কি দেখতে পাবে, এবং সেই প্রাচ্য এবং পাশ্চাত্য দেশের যে জাদুঘরগুলি আছে, সে প্রথম কোথায় জাদুঘর তৈরি হয়েছিল এবং পরবর্তীতে সেগুলা কোন আগ্রহ থেকে তৈরি হয়েছিল, মানুষ সেখানে বা দর্শনার্থীরা সেখানে কেন যাবে, সেখানে গেলে কোন কোন জিনিসগুলি দেখতে পাবে, এরকম করেই কিন্তু কি করেছেন যে প্রাবন্ধিক এখানে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। তো ঠিক আছে বন্ধুরা, এটা তো এই প্রবন্ধটা আসলে একদিনে শেষ করা কি সম্ভব নয়। যে আজকে আমরা মোটামুটি প্রথম অংশের যে যে জাদুঘরগুলি আছে এই জাদুঘরগুলি সম্পর্কে জানলাম, এবং সেগুলোর আরও যে বিস্তারিত আলোচনা আছে তোমরা দেখবে যে শব্দার্থ অংশতে যে টিকাগুলি আছে সেই টিকাগুলি যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে সেগুলো সম্পর্কে আরও ভালো ধারণা লাভ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই কি থাকবে, যে অবশ্যই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, আর পড়াশোনার দিকে একটু সবাই কি করবে, যে মনোযোগ দিবে। কারণ পড়াশোনা যদি আমরা ঠিক মতো না করি তাহলে কি হবে, যে এমনিতেই তো বিভিন্ন কারণে এই যে বিশ্ব মহামারী চলছে, এই কারণে আসলে আমরা আমাদের প্রতিনিয়ত যে জীবনধারা সেই রুটিন অনুযায়ী আমাদের পড়াশোনা বলো বা আমাদের কার্যক্রম বলো সেগুলো তো আসলে আমরা করতেই পারছি না। তো তারপরেও আমরা বলবো যে আমরা যতটুকু এই যে অনলাইন ক্লাসের মাধ্যমে চেষ্টা করছি, একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি, কিংবা আমরা যে ক্লাসগুলি নিচ্ছি এগুলো কিন্তু তোমাদের কী করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এগুলো বুঝতে হবে। এবং তোমরা যদি আমাদেরকে কি করো, যদি কমেন্ট করো যে আসলে কোন কোন জায়গাগুলোতে তোমাদের সমস্যা, তাহলে সেই সমস্যার সমাধানগুলি আমরা খুব সহজে করতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা আগামী ক্লাস পর্যন্ত আমরা সবাই কী করবো, যে আমরা সবাই যাতে ভালো থাকি এবং আমরা যাতে ঘরে থাকতে পারি, আমরা যাতে সুস্থ থাকতে পারি, এবং তোমরা সবাই নিরাপদে থাকো, আমি এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।